আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের এই জড় দেহ, এবং জড় দেহ মানেই হচ্ছে তার স্বাস্থ্য, এবং সেই স্বাস্থ্যের সাথে আমাদের ব্যাধি প্রকোপ এবং তার নিরাময় এবং একটা সুন্দর সঠিক জীবন, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, তাই তো? আচ্ছা, বেশ। তো প্রথমে আমাদের দেহটার কথাই যদি বলি, দেহ হচ্ছে ম্যাটেরিয়ালাইজেশন অফ কনসাসনেস, অর্থাৎ যে বিশ্ব চেতনা, সৃষ্টিশীল চেতনা নিজেকে নানানভাবে নিজেকে বিকশিত করবার জন্য, ফুটিয়ে তোলার জন্য একদিন তার যাত্রা শুরু হয়েছিল, তারই ফলে এই বিশ্ব সৃষ্টি, এই জড় বিশ্বের সৃষ্টি, এবং তারই একটা দীর্ঘ পরিক্রমার ফলে, বিবর্তনের ফলে আমাদের এই দেহ, মনুষ্য দেহ, এবং এটা জড় দেহ, মানে জড়। বেসিক্যালি আমাদের দেহটা হচ্ছে জড়, এবং এই দেহের মধ্যে আমরা বহন করে চলেছি আমাদের মন, আমাদের প্রাণ, এবং আমাদের দেহের ভিতরে যে একটা সত্তা আছে, একটা কনসাসনেস আছে, দেহ সত্তা, আর আমরা বহন করে চলেছি তার মধ্যে আমরা যাকে বলি আমাদের অন্তরাত্মা, তার সাথেও আমরা আমরা তাহলে যেটা বলছিলাম যে আমাদের এই শরীর, আমাদের শরীর হচ্ছে চেতনার অভিব্যক্তি। হ্যাঁ, শরীর না থাকলে চেতনা কার মধ্য দিয়ে প্রকাশ করবে? চেতনা বলতে আমরা কি বুঝি? চেতনা কি দেখা যায়? চেতনা কি? চেতনা মানে হচ্ছে তার একটা কোনো প্রকাশের মাধ্যম, যার একটা, আগে বলি তারপরে। চেতনা হচ্ছে যে নিজেকে নানানভাবে প্রকাশ করে। নানান সঙ্গীতের ভিতর দিয়ে যখন একজন সঙ্গীতজ্ঞ সে সঙ্গীত রচনা করছে, সেটাও চেতনার একটা প্রকাশ থ্রু মিউজিক। কেউ যখন খুব ভালো ফুটবল খেলছে, তার যে খেলাটা, যে ক্রীড়া দক্ষতাটা, সেটাও চেতনার প্রকাশ একটা শৈলীর ভিতর দিয়ে, যেখানে পাটা কাজ করছে, চেতনা হচ্ছে তার উৎস এবং পা হচ্ছে তার মাধ্যম। সুতরাং চেতনা সবকিছু। যখন চেতনার প্রশ্নটাই উঠলো, একটা গোলাপ সুন্দর তার রং, সেই রংটাও, তার উৎসটাও চেতনা। তার মধ্যে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটার মধ্যে ঢুকলে আজকের বিষয়ে আমরা আলোচনা শেষ করতে পারবো না, কিন্তু মূলে হচ্ছে চেতনা। এবং চেতনা মানে, চেতনার সাথে আর একটা শব্দ ওতপ্রোতভাবে যুক্ত, চেতনা মানে কনসাসনেস অ্যান্ড ফোর্স। যেখানে চেতনা আছে সেখানে শক্তি আছে, শক্তি না হলে তার কোনো প্রকাশ নেই। কনসাসনেস কখনো সেটা ফোর্সটা বোঝা যায়, কখনো ফোর্সটা বোঝা যায় না, সেটা আমরা পরে আসবো। তো এখন আমাদের যে মূলত যে মানুষের শরীর, সেটা নিয়ে যদি আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখি, যে এবং সেটার সাথে স্বাস্থ্য কথাটা জড়িত। স্বাস্থ্য যদি সেটাকে বলি, যদি বলি ওয়েলবিং, সুস্বাস্থ্য। এখন এই যে আমাদের শরীর, এই শরীর তার একটা নিজস্ব অসাধারণ একটা মানে কি বলবো, মেকানিজম, অসাধারণ একটা, মানে এটা একটা সুপার কম্পিউটার, এবং এর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এত ঘনিষ্ঠ সন্নিবদ্ধ যোগাযোগ, ইন্টিগ্রেটেড, মানে তার যে অর্গানিজম, যে একটা যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, তাহলে সেইটা গোটা আমাদের শরীরের যে ব্যবস্থা, অর্গানিজম, সেটা বিব্রত হয়। এবং বিব্রত হওয়া মানেই আমরা তাকে বলি রোগ, কখনো বলি শরীর ভালো না। শরীর ভালো না, সেটা অ্যাকুট অবস্থায় গিয়ে বলি অসুস্থ। সুতরাং এইটা হচ্ছে একটা অদ্ভুত একটা, মানে একটা ঘড়ি যেমন চলে তার
নির্দিষ্ট অনেকগুলো স্পেয়ার পার্টস আছে, সেগুলো জুড়ে তারপর সেটা ঠিক সময় দিচ্ছে, আমাদের শরীরটাও তাই। এবং আমরা যদি সময় পাই আমরা পরে অনেকগুলো আলোচনা করব এটার অ্যানাটমি, ফিজিওলজি এবং এর যে গ্ল্যান্ড গুলো আছে, এন্ডোক্রিন আছে, কিভাবে নার্ভাস সিস্টেমের ভিতর দিয়ে সেগুলো কাজ করে, সেগুলো বিস্তৃত আলোচনা, খুব ইন্টারেস্টিং আলোচনা। সেটা আমরা পরে আস্তে আস্তে যদি সেরকম সুযোগ হয় আমরা করব। এগুলো জানলে সুবিধা হবে, তাহলে শরীর সম্বন্ধে একটা সচেতনতা আসবে। এখন শরীরের স্বাস্থ্য সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য বা মনের স্বাস্থ্য। যদি একটু গোদা বাংলায় বলি, মনের স্বাস্থ্য। মনের স্বাস্থ্যের উপর শরীরের স্বাস্থ্য নির্ভর করে। প্রাণের স্বাস্থ্যের উপরে শরীরের স্বাস্থ্য নির্ভর করে। প্রাণ মানে হচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে প্রাণ সত্তাটা, শ্রী অরবিন্দ বলছেন আবেগ সত্তা, সে কিরকম আছে, সে কিরকম ভাবে কাজ করে, তার প্রকাশভঙ্গি কিরকম, তার চরিত্র কিরকম, সে কিভাবে নিজেকে প্রায়শই সে এক্সপ্রেস করে, প্রকাশ করে, তার উপরও কিন্তু শরীরের স্বাস্থ্য নির্ভর করে। এবং তার সাথে আছে শরীরের অভ্যাস, শরীরের নিজস্ব যেটা আমাদের যে শারীরবৃত্তের যে অভ্যাস, আমরা নির্দিষ্ট সময় ঘুমাই, নির্দিষ্ট সময় খাই, নির্দিষ্ট সময় কাজ করি, সেগুলোরও একটা নিজস্ব ছন্দ আছে। এবং সেটা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু শরীরের ভিতরে যেটা নিয়ে শরীর, যেটার জন্য আমরা বেঁচে আছি, সেইটা কিন্তু ডিস্টার্ব হয়। এবং সেটা খুব বেশি মাত্রায় হলে সেটাকে আমরা বলি অসুখ। এবং এই অসুখের কারণ নানাবিধ। একটা 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 কারণ হচ্ছে আমাদের মানসিক অবস্থা কিরকম, আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা কিরকম, আমাদের প্রাণিক চেতনা কিরকম, অর্থাৎ আমাদের ইমোশনাল চেতনাটা কিরকম, আমার ইমোশনাল কনসিয়াসনেস কিরকম, আমার শরীরের চেতনা কিরকম, আমার ম্যাটেরিয়াল কনসিয়াসনেস কিরকম, সেটার উপর নির্ভর করে। আরো নির্ভর করে আমি কোন বাতাবরণের দ্বারা পরিবৃত, এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস। কোন বাতাবরণ, একটা এনভায়রনমেন্ট হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট, অর্থাৎ কি ধরনের মানুষের সাথে মেলামেশা করি এবং তাদের থেকে কি ধরনের ভাইব্রেশন আমি প্রতি মুহূর্তে আমি গ্রহণ করছি, আবার আমি আমার ভাইব্রেশন গুলো তাদেরকে দিচ্ছি। এবং এটা লক্ষ্য করতে হলে খুব সূক্ষ্মতম বোধ শক্তি, পর্যবেক্ষণ শক্তি, অনুভব শক্তি দরকার। হ্যাঁ, মানে হট্টগোল বা অস্থিরতা, ইমপেশেন্স থাকলে এগুলোকে অবজার্ভ করা যায় না। খুব একটা স্থিরতা, একটা পেশেন্স, একটা পর্যবেক্ষণ ক্ষমতা থাকা দরকার। আর একটা কারণ হচ্ছে ইকোলজিক্যাল কারণ। এখানে ইকোলজিক্যাল কারণ বলবো যে প্রাকৃতিক যে কারণ, হ্যাঁ, সেই কারণের উপরও নির্ভর করে আমাদের স্বাস্থ্য। সুতরাং একাধিক কারণ কিন্তু রয়েছে আমাদের শরীরটা ঠিকভাবে ফাংশন করবে কিনা, এবং সেই করার ক্ষেত্রে আমি সচেতন কিনা, এবং সেই সচেতনতা অনুযায়ী আমি নিজের জীবনটাকে অর্গানাইজ করছি কিনা, যেখানে সেটা ঠিক হচ্ছে না সেটা সম্বন্ধে সচেতন কিনা, কোথায় ঠিক হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার। এবং এটাকেই আমরা বলবো অ্যাওয়ারনেস, সচেতনতা। আধ্যাত্মিকতা মানে সব, আধ্যাত্মিকতা মানে একটা পূর্ণ সচেতন জীবন, সচেতন কর্ম, সচেতন অভ্যাস। শুধু আমি এখানে বললাম, কিছু বক্তৃতা দিলাম, কিছু লিখলাম, কিছু মুখস্থ করলাম, ইট ইজ নট এ লাইফ। এটা হচ্ছে একটা সুপারফিশিয়াল, যদিও সেটা সাহায্য করে, যদি সেটা আমার জীবনের মধ্যে সেটা যদি আমাকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয়, ভাবায়, তাহলে এগুলো আমাকে সাহায্য করে। তো আমরা যদি স্বাস্থ্যের কথাই বলি, প্রথমে ধর মনের স্বাস্থ্য। যে সমস্ত মানুষরা
খুব অল্পেতেই তারা রেগে যায় বা খুব অল্পেতেই তারা সন্দেহ প্রকাশ করে, বিরক্তি প্রকাশ করে, সেই সমস্ত মানুষদের যে চেতনার যে প্রতিফলন সেটা শরীরের মধ্যে হয়। শরীর হচ্ছে অদ্ভুত একটা দর্পণের মতো, এবং খুব অদ্ভুত একটা সূক্ষ্ম অর্গানিজম, যন্ত্র, মানে যেখানে সামান্যতম কিছু ছন্দপতন হলেই শরীরের প্রভাব হয়। রিফ্লেকশন, মানে যা কিছু হবে তার রিফ্লেকশন। শরীর হচ্ছে রিফ্লেকশন অফ কনসাসনেস, রিফ্লেকশন অফ হ্যাবিট, রিফ্লেকশন অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল সব কিছুই প্রতিফলন হচ্ছে শরীর। তো সুতরাং মনের স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব জরুরি। এবং যাদের মধ্যে ভয় ভীতি আছে, ফিয়ার আছে, সাইকোলজিক্যাল ফিয়ার, মনস্তাত্ত্বিক ভয়, সেটা শরীরের সমস্ত যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমকে সে ডিস্টার্ব করে, সে বিব্রত করে, এবং তার থেকেও কিন্তু শরীরের যে নর্মাল ফাংশনিং, তার যে অর্গানিজম, সেগুলো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে কাজ করতে পারে না। খুব জটিল জিনিস, মানে, এবং খুব ইন্টারেস্টিং জিনিস। এটা নিয়ে হয়তো 7-8টা ক্লাস হওয়া হলে পরে জিনিসটা সুন্দর করে বোঝা যাবে। কিন্তু মোদ্দার কথাটা হচ্ছে যে আমাদের যেমন আমাদের যে মাথার ওখানে যে গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে এন্ডোক্রিন গুলো নিঃসরণ হয়, যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমের ভিতর দিয়ে আসে, নিউরনসের ভিতর দিয়ে আসে। নিউরনস হচ্ছে যে আমাদের যে নার্ভাস সেলগুলো, নার্ভ সেলগুলো, সেইখান থেকে সে আমাদের সমস্ত গ্ল্যান্ড গুলো আছে, আমাদের যে লিভার আছে, প্যানক্রিয়াস আছে, সেইখানে সে ঠিক ঠিক পরিমাণ সে সমস্ত এন্ডোক্রিনাল এইগুলো সে পাঠায়। এবং সেই সমস্ত জিনিসটা কিন্তু ঘটে যদি সব জিনিসটা আমাদের শরীরে ঠিকঠাক চলে। কোথার দিকে কোথাও যেন যদি কোনো রকম আক্রমণ, তার উপর যদি প্রত্যাঘাত, সেটাকে যদি বিব্রত না করা হয়, শরীর একটা অদ্ভুত স্বনিয়ন্ত্রিত একটা অর্গানিজম, মানে সে নিজের অদ্ভুত একটা আপন সৃষ্টিতে সে চলছে, সেখানে কোনো ইন্টারফিয়ারেন্স নেই, অটোমেটিক। এবং স্রষ্টা এটাকে এমন ভাবে তৈরি করেছেন যে ঠিক সে কাজ করবে, কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি অন্যান্য ফ্যাক্টরগুলো, অন্যান্য জিনিসগুলো সেগুলো সহযোগিতা না করে, তাহলে কিন্তু একটা জিনিস ডিস্টার্ব হয়ে গেলে হোল চেনটা ডিস্টার্ব হয়ে যায়। যেমন আমার যদি থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকভাবে কাজ না করে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয়, সেখান থেকে যা শরীরের যে সমস্ত জিনিসগুলোকে ঠিক রাখে, এটা নিয়ে আমি আলোচনায় ঢুকবো না, কোনোদিন থাইরয়েড নিয়ে শুধু আলোচনা করবো, খুব ইন্টারেস্টিং। তাহলে সব ঠিকঠাক। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা যদি ঠিক মতো তার সিক্রেশন না হয়, তাহলে কিন্তু বডির অনেক কিছু সে নষ্ট করে দেয়, অনেক কিছু। এবং সেটাকে সুস্থ রাখার জন্য কিছু সাইকোলজিক্যাল পদ্ধতি আছে, কিছু আসন আছে, কিছু এক্সারসাইজ আছে, যেটা থাইরয়েড গ্ল্যান্ডটা মেডিসিন ছাড়াও, মানে বাইরের অবলম্বন ছাড়াও এটাকে ঠিক করা যায়। এগুলো সম্বন্ধে আমাদের একটা মোটামুটি জ্ঞান থাকা দরকার। কিন্তু মোরাললেস যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমাদের একটা সুন্দর সাইকোলজিক্যাল হেলথ থাকবে। অর্থাৎ কোনো অবস্থাতেই আমি কোনো কিছুতেই আমার মনের যে সুন্দর একটা অবস্থা, যেখানে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, যেখানে কোনো বিদ্বেষ নেই, ঈর্ষা নেই, অসূয়া নেই, কোনো সংকোচন নেই, এরকম একটা মনের অবস্থাকে তৈরি রাখার চেষ্টা করতে হবে। এবং এটা কিন্তু একটা ডিসিপ্লিন, এটা অনুশীলন, এবং এটা করার জন্য নিজেকে সবসময় অ্যাওয়ার থাকতে হবে, সবসময় পজিটিভ থিঙ্কিং, এবং যে কোনো দুর্যোগের মধ্যেও একটা অদ্ভুত দৃঢ়তা, হ্যাঁ, এবং একটা স্থিরতা, যে শেষ পর্যন্ত সবকিছু কেটে যাবে এবং সেই দুর্যোগের মুহূর্তে আমি স্থির থেকে যেন সবকিছু করতে পারি। সুতরাং সবটাই কিন্তু একটা মনস্তাত্ত্বিক অবস্থার উপর নির্ভর করে, এবং এটা একটা দীর্ঘদিনের অনুশীলন। এটাকে আমরা যৌগিক অনুশীলন বলতে পারি, এটাকে আমরা সায়েন্স অফ লিভিং বলতে পারি, আমরা যে ভাষায় বলি না কেন, একটা অনুশীলন। সুতরাং মনের স্বাস্থ্যের উপর কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে কাজ করে, অঙ্গাঙ্গী ভাবে জড়িত, ইন্টারলিঙ্কড, এবং যেটাকে আমাদের বুদ্ধিজমের একটা টার্মিনোলজিতে বলা হচ্ছে ইন্ডোজ নেট। ইন্ডোজ নেটটা হচ্ছে আমাদের সংস্কৃত শব্দের থেকে ওরা নিয়েছে,
যে ফ্লাওয়ার গার্ডেন একটার সাথে আরেকটা একদম ইন্টারলিঙ্ক, শুধু আমার দেহ না, আমার দেহের সাথে এই বিশ্ব ব্যবস্থা সবকিছু ইন্টারলিঙ্ক, কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় ন্যূনতম ছেদ নেই, সব জিনিসটা একদম পরস্পর ইন্টিগ্রেটেড সিস্টেম। সেটাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় বলতে পারি ইন্দ্রোজ নেট, আনইন্টারাপ্টেড রিলেশন, ফ্লাওয়ার গার্ডেন্স। এবং সেইটা যত সচেতন হবো তত বুঝতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সচেতন হওয়া দরকার। এবার বলি প্রাণের স্বাস্থ্য। প্রাণের স্বাস্থ্য মানে আমাদের যেটা আবেগ সত্তা, আবেগ সত্তাটি খুব ইতিবাচক হওয়া দরকার। অর্থাৎ যে আবেগ সত্তার মধ্যে আছে বেশ সুন্দর একটা মহত্তর ভাব, যেখান থেকে আমাদের আনন্দ আসে, স্ফূর্তি আসে, অন্যের ভালো দেখলে নিজের মধ্যে আনন্দ হয়, এভরিথিং ইজ পজিটিভ। আবেগ সত্তার যা কিছু, মানে একটা সুন্দর জিনিস দেখলেই ভালো লাগা, সমস্ত কিছুর মধ্যেই সুন্দরকে অনুভব করা, এমনকি যেটা আপাত দৃষ্টিতে খুব কুৎসিত তার মধ্যেও সৌন্দর্যকে উপলব্ধি করা, এটা একটা সুন্দর অনুশীলন। এগুলো প্রথম প্রথম বোঝা যায় না, কিন্তু যার সেই চেতনা জেগেছে সে কিন্তু একটা আপাত কুৎসিতের মধ্যেও একটা সৌন্দর্যকে সে খুঁজে পাবে। কোথাও না কোথাও তার একটা কোনো জায়গায় সৌন্দর্য আছে, বাইরের আপাত কুৎসিত আগলিনেসের আড়ালে। সেটা ডেভেলপমেন্ট অফ ইমোশনাল যে সেন্সেস, সেটা যখন ডেভেলপ, শ্রী অরবিন্দ সেটা খুব সুন্দরভাবে তার সিস্টেম অফ এডুকেশনে বলেছেন, ট্রেনিং অফ দি সেন্সেস। এবং এই ট্রেনিং অফ দি সেন্সেসটা হচ্ছে ইমোশনাল সেন্সেসটাকে ডেভেলপ করা যায় কিভাবে, সবসময় পজিটিভ, হাসি খুশি, আনন্দময়, কোন রকম ঈর্ষা, কোন রকম বিদ্বেষ ভিতরে না থাকা, সবসময় একটা পজিটিভ। এবং এই ইমোশনাল হেলথটার উপরে কিন্তু নির্ভর করে আমাদের শরীরের স্বাস্থ্য। এবং যদি ইমোশনাল হেলথটা ব্রেকডাউন করে, কোনো কারণে যদি ডিস্টার্ব হয়, তাহলে আমাকে কেউ সমালোচনা করলো, আমিও ভিতরে ভিতরে তার প্রতি প্রচন্ড ঈর্ষা, এটা বিদ্বেষ, এটা ঘৃণা, নিশ্চিত ভাবে সেটা শরীরের মধ্যে প্রভাবিত হবে, হতে বাধ্য। শরীর এমন একটা সিস্টেম, শরীর হচ্ছে সেই চেতনার প্রতিফলন, শরীর একটা গর্ব, হতে বাধ্য। সুতরাং আবেগ সত্তার স্বাস্থ্যটি সম্বন্ধে কিন্তু আমাদের খুব সচেতন হতে হবে, সবসময় খুব ইতিবাচক। এইবারে ধরো দেহ, দেহের যে যে বডি কনসাসনেস, সেটা সাধারণত হচ্ছে কি, সে নিজের মতো চলে, তার একটা মেকানিক্যাল ল আছে। বডি কনসাসনেস মানে তার একটা বডি মাইন্ড হচ্ছে তার একটা মেকানিক্যাল মাইন্ড, প্রকৃতি যেভাবে করে দিয়েছে সে সেভাবে চলবে। এটা একটা মানে নির্দিষ্ট ঘড়ির মতো সে চলে। অর্থাৎ সে নির্দিষ্ট সময় তার ঘুম আসবে, নির্দিষ্ট সময় তার খিদে পাবে, নির্দিষ্ট সময় সে ঘুম থেকে উঠবে। এই মেকানিক্যাল মাইন্ডটা হোল বডি কনসাসনেসের ভিতরে কাজ করে। এবং এই মেকানিক্যাল মাইন্ডের যেমন একটা পজিটিভ দিক আছে, ইতিবাচক দিক আছে, তার নেতিবাচক দিকও আছে। অর্থাৎ কোনো কারণে তার এই শরীর অভ্যাসটি যদি ছোটবেলার থেকেই এমন ভাবে গড়ে ওঠে যেটা অনেক ক্ষেত্রে মনে হবে সেটা ঠিক না, সেটাকে বদলানোর ক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয়, সেটাকে চেঞ্জ করার ক্ষেত্রে, মানে সাধারণত। এবং সাধারণত আমাদের যে শরীর মনটা, সেটা কিন্তু বহু বহু সবকিছুর মতোই বহু বহু লক্ষ লক্ষ কোটি কোটি বছরের কিন্তু ক্যারি ফরওয়ার্ড। অর্থাৎ যে বডি কনসাসনেসটা পশুর মধ্যে আছে, বডি মাইন্ডটা, ম্যাটেরিয়াল মাইন্ডটা, আমার দেহটাও তো পশু, আমরাও তো চিন্তাশীল পশু। দি সেম মাইন্ড ওয়ার্কস, সেই একই মন কিন্তু আমাদের মধ্যে কাজ করে। কিন্তু মজা হচ্ছে যে পশুদের মধ্যে কোনো অন্য কোনো মানে ইন্টারফেয়ারেন্স নেই, কেউ কোনো বাইরের কোনো প্রভাব কাজ করে না, কারণ তারা প্রকৃতি যেভাবে গড়েছে সেভাবে গড়েছে।
তাদের মধ্যে নিজস্বতা বলে কিছু নেই সে অর্থে। ফলে তারা কিন্তু একদিক থেকে তাদের একটা অসুবিধাজনক অবস্থায় আছে। সাধারণত তারা যদি নেচারের মধ্যে থাকে, যেখানে তাদের থাকার কথা, সেখানে কিন্তু তাদের শরীর মোটামুটি শরীরবৃত্ত অনুযায়ী কাজ করে। তাদের শরীর খারাপ হলে তারা আপন স্বভাবেই শরীরকে ঠিক করে নিতে পারে। তারা কখনো ওভার ইটিং করে না, অধিক ভোজন করে না। তারা জানে কতটুকু খেতে হবে, কোনটা খেতে হবে। তাদেরকে কেউ শেখায়নি যে এটা খাওয়া উচিত হয়। তারা নর্মালি যদি তারা নিজের প্রকৃতির মধ্যে থাকে, তারা কিন্তু তাদের প্রকৃতির বিরুদ্ধে যায় না। কিন্তু মানুষের শরীরটাও কিন্তু সেই পশুর শরীরই, কিন্তু পশুর মতো সে নির্দিষ্টভাবে চলে না, কেন এখানে তার মধ্যে মন এসে গেছে। সেই মন সব চারিদিকে যা দেখে সেইগুলো তার মধ্যে প্রভাব পড়ে। তার মধ্যে আবেগ সত্তা এসে গেছে, যার মধ্যে যে আবেগ সত্তার মধ্যে আবার বাসনা আছে, কামনা আছে, লোভ আছে, সেগুলো চারিদিকে দেখে তার মধ্যে সেই বাসনা সত্তাটা জাগে। ফলে শরীরের যে নিজস্ব যে চেতনা, সেইটা মানে ম্যাটেরিয়াল মাইন্ড, যেটা ফিজিক্যাল মাইন্ড, সে কিন্তু নিজস্ব সাধারণে কাজ করতে পারে না। কেন? সেখানে প্রাণের প্রভাব আছে এবং মনেরও প্রভাব আছে। সুতরাং এটা মন এবং প্রাণের যে আবির্ভাব আমাদের জীবনের মধ্যে, আমাদের যে ইমোশনাল বিইংটা ডেভেলপ করেছে, আমাদের যে মেন্টাল বিইংটা ডেভেলপ করেছে, সেটা যেমন একবার সুবিধাজনক আবার অসুবিধাজনক। কেন? এরা খুব প্রভাবিত হয় পারিপার্শ্বিকতা থেকে, এবং এই প্রভাব মুক্ত যেদিন হতে পারবো, সেদিন আমাদের মন এবং আবেগ সত্তা থাকা সত্ত্বেও আমরা যদি প্রভাব মুক্ত থাকতে পারি, আমরা যদি নিউট্রাল থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই ম্যাটেরিয়াল মাইন্ডটা, ফিজিক্যাল মাইন্ডটা কিন্তু নিজের নিয়মে কাজ করবে। নিজের নিয়মে কাজ করবে মানে তার অনেকগুলো সুবিধা আছে। অসুবিধা যেমন আছে, সুবিধা হচ্ছে তার রোগ কম হবে, সে জানবে রোগের প্রতিষেধক কি, নিজস্ব নিয়মের মধ্যে তার কতগুলো নর্মাল ইনস্টিংক্ট যেগুলো পশুর আছে, সেগুলো তার মধ্যে ডেভেলপ করবে। মানে অসাধারণ সমস্ত জিনিস যেগুলো পশুর আছে, যেমন ট্রাইবসদের আছে, উপজাতিদের, বন্য উপজাতি মানুষরা পশুর কাছাকাছি, তাদের মধ্যে পশুর মতোই খুব সুন্দর ইনস্টিংক্ট গুলো কাজ করে। আমাদের মতো তাদের এরকম ভাবে শরীর খারাপ হয় না, এরকম ডাক্তারের কাছে যেতে হয় না, এরকম অ্যান্টিবায়োটিক খেতে হয় না। কেন? তারা প্রকৃতির সাথে তাদের নিবিড় যোগ। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা প্রকৃতির থেকে নিজেদেরকে, এই নিজেদের পারসেপশন থেকে আমরা প্রকৃতির থেকে নিজেদেরকে বিযুক্ত করে ফেলছি। আমরা এই বিশ্ব প্রকৃতির সাথে আমাদের যে ইন্টার রিলেশন, যে ইন্ডোজ নেট যেটাকে বলে, সেটা আমরা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছি, এবং আমরা বিচ্ছিন্ন, ডেভিয়েট। এবং এগুলো যদি ঠিকভাবে আমরা সেট রাইট করতে পারি, যে সবকিছুর সাথেই আমার নিরন্তর একটা যোগ রয়েছে এবং অবিচ্ছেদ্য ভাবেই আমি যুক্ত, এবং আমার ভালোর সাথেও অপরের ভালো, বিশ্ব প্রকৃতির ভালো, বিশ্বের ভালো, আবার বিশ্বের ভালোর সাথেও আমার ভালো যুক্ত, এটা যদি খুব সিনসিয়ারলি বোঝার চেষ্টা করি, বুঝতে পারি, ফিল করার চেষ্টা করি, তাহলে কিন্তু ব্যক্তি মানুষের জীবন স্বাস্থ্য এবং বিশ্ব জীবন এবং বিশ্ব স্বাস্থ্য কিন্তু ডেভেলপ করে যাবে। তখন প্রচুর মেডিসিনের দোকান বন্ধ করে দিতে হবে, মানে প্রচুর মেডিসিনের দোকান বন্ধ করে দেবে। ডাক্তারি আর অনেকে পড়তে চাইবে না, কেন? তখন ডাক্তারদের তো প্রসার কমে যাবে। মানুষের কনসিয়াসনেস যখন ডেভেলপ করে যাবে, রোগ কমে যাবে, ডাক্তারি বিদ্যার প্রয়োজন কমে যাবে, সেলফ ফিলিং সিস্টেম ডেভেলপ করে যাবে, সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপ করে, এবং আশা করবো সেটা একদিন পৃথিবীতে হবে। শ্রী অরবিন্দ সেই কথাই বলেছেন, আমি সেটা অন্য প্রশ্ন। তো এইগুলো হচ্ছে আমাদের শরীর সুন্দর রাখা, শরীর সুস্থ রাখার কিন্তু অন্যতম কতগুলো প্রয়োজনীয় দিক, যেগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। আমাদের শরীর ভালো থাকে এই কারণে, আমাদের শরীর খারাপ হয় কিছু কিছু কারণ আমরা উল্লেখ করলাম। একটা বড় কারণে আমাদের কিন্তু শরীর অসুস্থ হয় ডিউ টু মাইক্রোবস। মাইক্রোবটা কি? ম্যাটেরিয়ালাইজেশন অফ ভাইব্রেশন অফ ভাইটাল বিংস, অর্থাৎ যে
বিশ্ব প্রাণিক সত্তাগুলো আছে যেগুলো আমরা চোখে দেখি না, যে বিশ্ব প্রাণিক সত্তাগুলো থেকে আমাদের আবেগ, ভালো আবেগ, মন্দ আবেগ, আমাদের প্রেম জাগে, প্রীতি জাগে, আমাদের মধ্যে আবার উল্টোটাও যেটা খারাপ, ঘৃণা জাগে, বিদ্বেষ জাগে, এর পিছনে কিন্তু আমাদের কারণ রয়েছে ভাইটাল বিইং এর প্রভাব। হায়ার ভাইটাল বিইং এবং লোয়ার ভাইটাল বিইং, উচ্চ প্রাণসত্তা এবং নিম্ন প্রাণসত্তাদের প্রভাব। এটা একটা প্লেন অফ ক্রিয়েশন। আমরা কোনোদিন যদি সেটা নিয়ে আলোচনা করি, সুন্দর আমরা গল্পের ছলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো, কিভাবে আমরা রিসিভ করি, আমরা আবার সেটাকে আবার অন্যকে পাঠাই, প্রেরণ করি। সেটা একটা অদ্ভুত জিনিস বোঝার মতো, এবং লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমি আস্তে আস্তে বুঝতে পারছি আমি কিভাবে রিসিভ করছি, আবার আমি কিভাবে প্রেরণ করছি। সেটা আমরা অন্য সময় আলোচনা করবো অবশ্যই। তো এই যে ভাইটাল বিইং, এই ভাইটাল বিইং এর ম্যাটেরিয়াল ভাইব্রেশন থেকে মাইক্রোবস গুলোর জন্ম হয়, যেখান থেকে রোগের সৃষ্টি। কিছু কিছু মাইক্রোবস আছে খুব পজিটিভ, অর্থাৎ উন্নততর ভাইটাল বিইং এর থেকে যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন গুলোর থেকে যে মাইক্রোব, সেগুলো খুব পজিটিভ মাইক্রোব, তারা প্রোটেক্ট করে, তারা হেল্প করে। কিন্তু অন্য মাইক্রোব গুলো হচ্ছে ডিসইন্টিগ্রেশন অফ দি ভাইব্রেশন অফ দি ভাইটাল বিইংস। ভাইটাল বিইংস থেকে যেগুলো ডিসইন্টিগ্রেশন হয়, তার ম্যাটেরিয়াল থেকে ভাইব্রেশন, যেটা একটা স্পন্দন, তার একটা ম্যাটেরিয়ালাইজেশন হয়। সেই ম্যাটেরিয়ালাইজেশন থেকে মাইক্রোবস তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, যেগুলো রোগের সৃষ্টির কারণ। এটা খুব ডিটেলস আলোচনা করা যাবে কোনটা থেকে কি হয়। আজকে সংক্ষিপ্ত সময় আমাদের একটা মোটামুটি ধারণা করা দরকার। এই মাইক্রোবস গুলো আমাদের শরীরে কিন্তু প্রায় প্রতি মুহূর্তেই কিন্তু ঢুকছে বা আমরা রিসিভ করছি। কিন্তু আমাদের শরীরের ভিতরে অদ্ভুত যিনি স্রষ্টা পুরুষ, তিনি আমাদের অ্যান্টিবডি তৈরি করে নিয়েছেন, প্রতিরোধী শক্তি, ইমিউনিটি। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু একটা যুদ্ধ চলেছে, মাইক্রোবস ঢুকছে, সেই মাইক্রোবস গুলোকে ঠেকানোর জন্য প্রতিরোধী শক্তি যুদ্ধ করছে। বেশিরভাগ সময় মাইক্রোবস গুলো পরাজিত হচ্ছে। যখন পরাজিত হচ্ছে না, যখন জয়ী হচ্ছে, তখন রোগ সৃষ্টি হচ্ছে। এবং এই ইমিউনিটি পাওয়ারটাও অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করবে। আমার প্রতিরোধ শক্তি গড়ে ওঠার একটা ম্যাটেরিয়াল কারণ আছে, সাইকোলজিক্যাল কারণ আছে। অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়বে যদি আমার শরীরে মনের স্বাস্থ্য ভালো থাকে, আমার আবেগ সত্তার স্বাস্থ্যটা ভালো থাকে, আমার দেহ সত্তা তার অবস্থাটা যদি খুব পজিটিভ হয়, তাহলে অর্থাৎ ম্যাটেরিয়াল মাইন্ডের কন্ডিশনটা যদি খুব পজিটিভ হয়, তাহলে কিন্তু আমার পাওয়ার অফ ইমিউনিটি ডেভেলপ করবে। অর্থাৎ প্রতিরোধ শক্তি, অর্থাৎ দৃঢ়তা, বিশ্বাস, অটুট আস্থা, একটা আনন্দময় অবস্থা, এগুলো থেকে আমাদের কিন্তু পাওয়ার অফ ইমিউনিটি ডেভেলপ করে। আর কিছু ইমিউনিটি ডেভেলপ করে ম্যাটেরিয়াল সোর্স থেকে, অর্থাৎ যা আমরা গ্রহণ করি খাদ্য হিসাবে, সেইখান থেকে আমাদের ইমিউনিটি ডেভেলপ করে। যেমন প্রোটিন, অ্যানিমাল প্রোটিন বা ভেজিটেবল প্রোটিন যদি আমরা খাই আমাদের প্রয়োজন মতো, সেটা অবশ্য খানিকটা ডায়েট সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে, কতটুকু প্রোটিন আমার দরকার, কতটুকু প্রোটিন দরকার, কতটুকু অ্যানিমাল প্রোটিন কার জন্য দরকার, কতটুকু ভেজিটেবল প্রোটিন কার জন্য দরকার, সেটা কিন্তু একটু আমাদের বুঝতে হবে। সেটা অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করব। কিন্তু এই প্রোটিন কিন্তু আমাদের ইমিউনিটি দেয়, আমাদের ক্যালসিয়াম জাতীয় খাদ্য আমাদের ইমিউনিটি দেয়। সুতরাং এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল সোর্স টু ডেভেলপ আওয়ার ইমিউনিটি। কিন্তু এটা দেখা যায় আবার সাথে সাথে যে একটা লোক অনেক কিছু খাচ্ছে, তার ইমিউনিটি ডেভেলপ করছে, সে কিচমিচ খাচ্ছে, বাদাম খাচ্ছে, সে লেবুর জল খাচ্ছে, সে প্রোটিন খাচ্ছে, তবুও তার শরীর মাঝে মাঝে ব্রেকডাউন করছে। এটা হয়, এটা দেখা যায়, দেখা যায় তো এরকম লোক, আমি তো দেখেছি। কেন হয়? কেন হয়? কেন হয় সেটারও ইন্টিগ্রেটেড কারণ। বললাম না, সবকিছুর সাথে সবকিছু ওতপ্রোত, বিচ্ছিন্ন ভাবে কেউ এক্সিস্ট করতে পারবে না। একজনের এক্সিস্টেন্সের সাথে অন্যজনের এক্সিস্টেন্স
যে আমি যদি ইমিউনিটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ওষুধও খাই, আমি যদি প্রোটিনও খাই, আমি যদি প্রয়োজনীয় ক্যালসিয়াম ইনটেক করি, কিছু পরিমাণ কার্বোহাইড্রেট যেটা ফ্যাট শরীরে দরকার, ফ্যাট রোগকে রেজিস্ট করে তার কিন্তু আমি যদি কার্বোহাইড্রেট, তাহলেও দেখা যাচ্ছে একজন লোক মাঝে মাঝে অসুস্থ হচ্ছে। তাহলে দেখতে হবে তার সাইকোলজিক্যাল হেলথটা কিরকম আছে, মনস্তাত্ত্বিক স্বাস্থ্যটা, তার মনটা কিরকম, সে কি খুব খিটখিটে, সে কি খুব সন্দেহ করার, সে কি অল্পেই রেগে যায়, সে কি মানিয়ে নেওয়ার ক্ষমতা কম, সে ভিতরে ভিতরে কি রাগ পোষণ করে, তার ইমোশনাল স্বাস্থ্যটা কিরকম, ওই আবেগময় সত্তাটা, সে কিন্তু চট করে কি সে রেগে যায়। ইমোশনটা অ্যাকচুয়ালি ইমোশনাল এক্সপ্রেশন হচ্ছে অ্যাঙ্গার, অ্যাঙ্গার হচ্ছে একটা ব্যাড ইমোশন। তার যদি ইমোশনাল ডিস্টারবেন্স থাকে, ইমোশনাল হাইজ্যাকিং হয়, তাহলে কিন্তু এই যে ম্যাটেরিয়াল লেভেল থেকে সোর্স থেকে আমরা ইমিউনিটি ডেভেলপ করার জন্য যেগুলো ইনটেক করছি, ওগুলো প্রপারলি আমাদের যে শরীরের অর্গানিজম আছে সে প্রপারলি কাজ করতে পারে না, কেন হোল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয়। আমাদের যদি মনস্তাত্ত্বিক হেলথ, যদি আমাদের যে আবেগজনিত স্বাস্থ্যটা যদি ঠিক না আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু হোল যে বডির যে নার্ভাস সিস্টেম, তার যে অর্গানিক সিস্টেম, তার এন্ডোক্রিনাল যে সিক্রেশন গুলো পর্যন্ত ডিস্টার্ব হয়ে যাবে। থাইরয়েডের একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু তার সাইকোলজিক্যাল অবস্থা, সেটা নিয়ে অন্য কোনোদিন আলোচনা করবো, কিভাবে সেটা হয়, কিভাবে সিক্রেশনটা অ্যারেস্টেড হয়, সেটা একটা খুব ইন্টারেস্টিং আলোচনা। সুতরাং এটা কিন্তু খুব বড় কথা, আমি ভালো খেলেও আমার স্বাস্থ্য খারাপ হতে পারে, আমার যদি অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক না থাকে। সুতরাং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ব্যালেন্স থাকতে হবে। আবার এটাও ঠিক যে একজন প্রোটিন খুব কম খায়, নানান কারণে তার সুযোগ হয় না বা সে তার ইচ্ছা করে না, কিন্তু তার প্রতিরোধী শক্তি অসামান্য। আমরা জানি নর্মালি প্রতিরোধী শক্তি কিন্তু প্রোটিন থেকে আসে, বডির ইমিউনিটি মূলত ডেভেলপ করে প্রোটিন থেকে। আচ্ছা, হাতি কি খায়? হাতি কি কোনো সে ননভেজ খায়, সে মাংস খায়? খায় না। সে লতা পাতা গাছপালা, সেখানে কিন্তু প্রোটিন মিনিমাম লেভেল, প্রোটিন সবচেয়ে মিনিমাম থাকার কথাই না এরকম লেভেলের প্রোটিন। তাহলে তার ওই অসামান্য শক্তি কি করে? এখানে অনেক মিস্টিক কারণ আছে। প্রকৃতি এমন একটা কারিগর, সে মিনিমাম প্রোটিন থেকে ম্যাক্সিমাম স্ট্রেংথ, ম্যাক্সিমাম ইমিউনিটি সে গড়ে তুলতে পারে, যদি ঠিক ভাবে অন্যান্য জিনিসগুলো আমার মধ্যে কাজ করে। মানে একটা সিম্পল লজিক দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে একটা হাতি যেখানে গাছপালা লতাগুল্ম খায়, তার কি অসামান্য শক্তি, তার মাসকুলার স্ট্রেংথ, তার বডি স্ট্রেংথ ভাবা যায়, যেটা মাসল তৈরি করে। অথচ কুকুর মাংস খায়, বিড়াল মাংস খায়, বাঘ মাংস খায়, তাদের থেকে হাতির মানে ওই বিশাল বপু কি করে যে হলো, ইজ এ মিস্ট্রি। তার মানে কি আমাদের ভিতরে এমন একটা ইন্টেলিজেন্স আছে, দ্য গ্রেটার ইন্টেলিজেন্স হুইচ নোজ এভরিথিং। সেটার সাথে যদি কমিউনিকেট করা যায়, নিজেকে যদি তার সাথে ইনটিউন করা যায়, ঠিক যেটুকু যা দরকার সেই কনসাসনেস সাপ্লাই দেবে আমাদের শরীরকে। যার জন্য মা কনসাসনেসের উপর এত জোর দিয়েছেন। মা যার জন্য আমাদের ম্যাটেরিয়াল মাইন্ডটাকে, আমাদের ফিজিক্যাল মাইন্ডটা যে লতে চলে, যে ওয়ার্ল্ড অর্ডারে চলে, সেইটাকে রিপ্লেস করতে চেয়েছেন একটা ঊর্ধ্বতর চেতনা, যেটাকে বলছেন মাইন্ড অফ লাইট, জ্যোতির্ময় মানুষ। সেই মাইন্ড অফ লাইটটা হচ্ছে সুপ্রামেন্টাল। সেইখান থেকে যখন সে ফিজিক্যাল মাইন্ড, আমাদের শরীরী মন যেদিন সেটা নিতে পারবে, নেওয়ার জন্য তার রিসেপটিভিটি হবে, সে নর্মাল ফিজিক্যাল লকে রিপ্লেস করে দেবে। নর্মাল ফিজিক্যাল ল, অর্থাৎ মিনিমাম প্রোটিন না খেলেও, যে সেরকম পর্যাপ্ত প্রোটিন না খেলেও আমাদের ইমিউনিটি পাওয়ার গ্রো করবে না, এই যে ডাক্তারি বিদ্যা, এটাকেও সে রিপ্লেস করবে যেদিন। সেটা হচ্ছে যে এই যে জিনিসটা, একটা কনসিয়াসনেস ইজ এ গ্রেট ফ্যাক্টর। যেদিন আমাদের মাইন্ড অফ লাইট
সেই সুপ্রামেন্টাল থেকে সে মাইন্ড অফ লাইট আমাদের ম্যাটেরিয়াল শরীরই মনের মধ্যে সে নামতে পারবে, অবতরণ করতে পারবে, আমরা রিসিভ করতে পারবো, সেদিন আমাদের ফিজিক্যাল মাইন্ডটা রিপ্লেসড হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মাইন্ড অফ লাইট। আমাদের অর্থাৎ ফিজিক্যাল সেলুলার কনসাসনেসটা ডেভেলপ করে যাবে এবং সুপ্রামেন্টাল কনসাসনেস সেলুলার কনসাসনেসকে সে চালাবে, মানে দ্যাট ইজ দি সেলুলার কনসাসনেস। তখন আমাদের এই ব্যবহারিক ডাক্তারি ম্যাটেরিয়াল ল কাজ করবে না, একটা হায়ার ল রিপ্লেস করবে এটাকে, অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য কামিং। সেটা হতে পারে 200 বছর, 300 বছর। সেটা নিয়ে মা বিপুল কাজ করেছেন। পৃথিবীর মানুষ একদিন জানবে যে মা কি কাজ করেছেন। শ্রী অরবিন্দ যেটা রেখে গেছিলেন, মা সেটা নিয়ে, ইট ইজ এ নিউ ফিজিক্স, মানে সেটা তথ্যগুলো পর্যন্ত ধরা আছে মাঝে সমস্ত। যাই হোক, আমরা সে প্রসঙ্গে পরে আসবো। তো সুতরাং আমাদের শরীর এবং স্বাস্থ্যের সম্বন্ধে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা খুব জরুরি। আরেকটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল কনসাসনেস। এখানে এনভায়রনমেন্টাল কনসাসনেস মানে আমি কি ধরনের মানুষের দ্বারা পরিবৃত। যে মানুষগুলো প্রতি মুহূর্তে খুব ডাউটফুল, ওভার সেন্সিটিভ, ওভার রিয়াক্টিভ, হাইপার রিয়াক্টিভ, তারা অল্পেতেই রেগে যায়, অল্পেতেই বিদ্বেষ পোষণ, অল্পেতেই সন্দেহ পোষণ করে, অল্পেতেই তারা ইল অ্যাডজাস্টেড, সেই মানুষগুলো কনস্ট্যান্টলি কিন্তু একটা ভাইব্রেশন তার ভিতরে তৈরি হয়, ম্যাটেরিয়ালাইজেশন অফ ভাইব্রেশন। সেই ভাইব্রেশনটা কিন্তু একটা সেই তরঙ্গ প্রবাহের মতো সে এমানেট করে, সেটা খালি চোখে দেখা যায় না, সে এমানেট করে মানে বিচ্ছুরিত হয়। সেই বিচ্ছুরণটা আমি আমার অজ্ঞাতসারে আমি কিন্তু তার দ্বারা প্রভাবিত হচ্ছি, আমি অজ্ঞাতসারে রিসিভ করছি। যেমন কার্বন ডাইঅক্সাইড আমি যে নেই বাতাসের বিষাক্ত থেকে, আমি কি বুঝতে পারি, কিন্তু আমি নিচ্ছি। তো অমনি ভাবে ম্যাটেরিয়ালাইজেশন অফ রং ভাইব্রেশন যেটা এনভায়রনমেন্টাল কনসাসনেস থেকে আসে মানুষের কাছ থেকে, সেটা কিন্তু আমি রিসিভ করছি। যদি না আমার ভিতরে স্ট্রং সাইকোলজিক্যাল ইমিউনিটি, আমার ইমোশনাল ইমিউনিটি, আমার ফিজিক্যাল ইমিউনিটি যদি স্ট্রং না হয়, আমি যদি অ্যালার্ট না হই, তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল কনসাসনেস কিন্তু আমার স্বাস্থ্য ভালো থাকা মন্দ থাকার জন্য অনেকটা দায়ী। এবং এনভায়রনমেন্টাল কনসাসনেস যদি ঠিক করে দেওয়া যায়, অর্থাৎ সেই লোকগুলো খুব পজিটিভ মাইন্ডেড লোকগুলোর সাথে যদি আমি চলাফেরা করি, তাহলে দেখবো আমার হেলথ কন্ডিশন, আমার অনেক কিছুই অনেক সুন্দর হয়ে উঠেছে। এটা এক্সপেরিমেন্টালি ট্রুথ। মা বলার পরে, সীমা আলোচনা করার পর আমি মিলিয়ে দেখেছি, একটা মানুষকে আমি চিনি না, আমি বাসে আছি, মানুষটার পাশে বসে আছি, মানুষটার কোনো জানি না, তার বৃত্তান্ত জানি না, কিন্তু মানুষটার প্রেজেন্সটা খুব পজিটিভ, তার চোখ মুখ দেখে খুব পজিটিভ একটা ইমপ্রেশন হয় এবং ভিতরে একটা খুব পজিটিভ থিঙ্কিং ডেভেলপ করে। সুতরাং সেটা কিন্তু হচ্ছে ওর যে ভিতরটার ভাইব্রেশন হচ্ছে এনভায়রনমেন্টাল কনসাসনেসটা আমার ভিতরে সে ইনফ্লুয়েন্স করেছে, আমি ফিল করছি, ফিল হ্যাপি, ফিল গুড। আবার একটা মানুষ কোনোদিন চিনি না তাকে দেখলেই কিরকম মনে হয় সামথিং নেগেটিভ, কিরকম অস্বস্তি হয়, অথচ তার সাথে আমার কোনো পরিচয় নেই। তার মানে হচ্ছে সে ক্যারি করছে তার ভিতরের যে এনভায়রনমেন্টটা নেগেটিভ, অনেক ডিসহারমোনি আছে তার ভিতরে। হি ইজ নট মেন্টালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি শি ইজ নট ওয়েল, এবং সেটা আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু একটা কিরকম যেন একটা অস্বস্তি। এবং এইটাতেই বোঝা যায় যে আমরা কনস্ট্যান্টলি এনভায়রনমেন্টাল কনসাসনেস কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে। এখন বিপরীত প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা বেছে বেছে লোকজনদের সাথে বুঝবো? মোটেই সেটা সম্ভব নয়, তাহলে তো আমাদের দরজা বন্ধ করে থাকতে হবে। আমাদের নিজেদের ভিতরে মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল মাইন্ডের যে স্বাস্থ্য, হেলথ, সেটাকে গড়ে তুলতে হবে এবং আমাদের যে আমাদের যে ইমিউনিটি গড়ে তুলতে হবে, যেটা আমরা এই মানে ডিফিকাল্ট সিচুয়েশনও আমরা নিজেদেরকে আনডিস্টার্ব রাখতে পারবো, প্রতিরোধী রাখতে পারবো। সুতরাং আমাদেরকে ভিতর থেকেই আমাদের সেটাকে গড়ে তুলতে হবে। কিন্তু এনভায়রনমেন্টাল কনসাসনেস যদি অন্য দিক থেকে খুব স্ট্রং হয়,
তাহলে কিন্তু আমি যদি অপেক্ষাকৃতভাবে দুর্বল হই সব দিক থেকে, ভিতরে এবং বাইরে, আমি যদি একটা খুব অর্ডিনারি কনসেপ্ট, আমি কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে বাধ্য। একটা প্রচন্ড একটা কি বলে, যারা তন্ত্র সাধনা করে, যারা ব্যাড মানে নেগেটিভ তন্ত্র যেটা অনেক জায়গায় আছে, যারা প্র্যাকটিস করে, সেই লোকটা ইচ্ছা করলে আমাকে অসুস্থ করে দিতে পারে, মানে শুধু তার আমার সামনে দাঁড়িয়ে, মানে এত স্ট্রং পাওয়ার অফ ভাইব্রেশন, ম্যাটেরিয়ালাইজেশন অফ দি নেগেটিভ কনসাসনেস অফ দি ভাইটাল বিং। তো সেই জন্য আমাদের কিন্তু এটির সঙ্গে সচেতন হতে হবে যে আমরা তাই বলে যেচে যেচে কতগুলো খারাপ লোককে খাল কেটে কুমির আনার দরকার নেই। আবার কুমির যদি থাকেই, কুমিরের সাথে কি করে বসবাস করতে হয় সেটাও শিখতে হবে। কারণ কুমিরটাকে আমি তাড়াতে পারছি না, কুমির আমার খালেই আছে এবং কখনো কখনো সে ডাঙায় উঠে আসে, আমার বাড়িটা ডাঙাতেই, তাহলে আমাকে প্রোটেকশনটা নিতে হবে। আবার আমি আবার যে খালে কুমির আছে, আমি খালের ধারেই আবার একটা বাড়ি করবো না যদি আমার অন্য জায়গায় অপশন থাকে, সেটাকে বলে খাল কেটে কুমির আনা। সুতরাং এগুলোকে বুঝতে হবে, একদম রিজিডলি কোনো জিনিস না ভেবে। The other thing is ecological environment, অর্থাৎ যেটাকে বলে মানে এটাও এনভায়রনমেন্ট। আমি আমি আগেরটা বললাম হিউম্যান এনভায়রনমেন্ট, সাইকোলজিক্যাল, এটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ এই যে আমি যে চারিপাশে আছি, সেইখানকার অবস্থাটার উপরও আমার শরীর স্বাস্থ্য নির্ভর করে। আমি যদি খুব একটা আনহেলদি জায়গায় থাকি, যেখানে প্রচুর সাউন্ড পলিউশন আছে, প্রচুর সেখানে জিনিস পোড়ানো হয়, ধান কেটে পোড়ানো হয়, টায়ার জ্বালানো হয়, চিমনির গ্যাস নির্গত হয়, সেইখান থেকে আমি অহনহত সমস্ত ডাস্ট পার্টিকেল গুলো আমি নাকের ভিতর দিয়ে আমার শরীরে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছি, তাহলে কিন্তু আমার শরীর অসুস্থ হতে বাধ্য। যদি না প্রচন্ড ইমিউনিটি পাওয়ার থাকে, ইমিউনিটি পাওয়ার থাকলেও কিন্তু শরীর ডিস্টার্ব হবে। আমার চোখ আমার ডিস্টার্ব হয়ে যেতে পারে, আমার নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হতে, হজম যন্ত্র প্রথমেই এটাকে ডিস্টার্ব হয়। এর জন্য আমি যদি গাছপালা কেটে দিই, গাছপালা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করে, আমি যদি এমন একটা সুদৃশ্য শহরে থাকি যেখানে সমস্ত অ্যামিনিটিস আছে, মল আছে, আইনক্স, সমস্ত মাল্টিপ্লেক্স আছে, বাজার আছে, অমুক আছে, রেস্টুরেন্ট আছে, আমি দেখলাম আমি এখানে খুব আমার পয়সা আছে, আমি আমার একটা জায়গায় থাকবো, কিন্তু আমি এই বাইরের ফেসিলিটিগুলোকে আমি কনসিডার করলাম, আমি অ্যাকচুয়ালি যে প্রপার একটা হেলদি জায়গা সেটা কনসিডার করলাম না। সেখানে গ্রিন কতটা আছে, গ্রিনারি কতটা আছে, কতটা সবুজ আছে, সেগুলো আমি কনসিডার না করে আমি যদি ওরকম একটা আল্ট্রা মডার্ন শহরে থাকি, তাহলে কিন্তু আমার কিন্তু শারীরিক অসুস্থতা আর ডেকে আনার পক্ষে অনেকখানি আমি দায়ী। অর্থাৎ আমি এইগুলো কনসিডার করছি না। তো সুতরাং এনভায়রনমেন্ট, ইকোলজিক্যাল কন্ডিশনটা কিন্তু খুব বড়। সেখানে জলাশয় আছে কিনা, যে জলাশয় মধ্য থেকে প্রচুর অক্সিজেন, মানে 1/3 অক্সিজেন কিন্তু জলাশয় থেকে আসে, মানে একটা জলাশয় সমুদ্র থেকে 1/3 অক্সিজেন মোর অর লেস, একটু কম বেশি আছে, আসে। সুতরাং সেখানে জলাশয় আছে কিনা, অর্থাৎ অর্থাৎ আমি সচেতন কিনা প্রকৃতির সম্বন্ধে। যেখানে স্লটার হাউস আছে, যেখানে বড় বড় পশুদের হত্যা করা হয়, সেখান থেকে যে গ্যাস নির্গত হয়, সেখান থেকে যে জার্ম নির্গত হয়, সেগুলো এনভায়রনমেন্টকে পলিউশন করে। স্লটার হাউস থেকে যে এমিশন হয়, সেই এমিশনের ফলে গোটা গ্লোবাল ওয়ার্মিং তার জন্য কতখানি দেয়, এই নিয়ে আধুনিক গবেষণা হয়েছে। সুতরাং আমাকে সচেতন হতে হবে সব বিষয়ে, এবং আমি বা আমরা যদি সচেতন হই, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ব্যক্তিগত জীবন, গোষ্ঠীগত জীবন, সামাজিকগত জীবন, বিশ্বগত জীবন আমাদের মানে মানে সুন্দর হয়ে উঠবে, সুস্বাস্থ্য হয়ে উঠবে। সুতরাং এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের সচেতন হতে হবে, এবং যদি সচেতন না হই, আমরা কোনোদিন কিন্তু আমাদের এই শরীরটা যে ভগবানের অসীম দান, যেটা আছে বলেই এত শখ আহ্লাদ, এত স্বপ্ন, হ্যাঁ, এত মানে ড্রিম, এত কিছু চিন্তা করা, ভাবনা করা, সেটা শুধু শরীরটা আছে বলেই।
সুতরাং শরীরটার সম্বন্ধে আমরা খুব কম গুরুত্ব দিই। আমরা খালি ওই চেতনা, ওই পড়াশুনো, ওই লেকচার, ওই অমুক গবেষণা। আরে বাবা, শরীরটা আছে বলেই তো এসব আছে, শরীরটা না থাকলে এসব কি? আর তুমি সবকিছুই জানলে শরীরটাই যদি রুগ্ন হলো, তুমি এক্সপ্রেস করবে কি করে? তোমার বেশিরভাগ সময় তুমি অসুস্থ থাকে। শরীরের সাথে মনের যোগ আছে। যদি শরীর খারাপ হয় তো মনটাও ঠিক মতো কাজ করতে পারে না। আমি প্রচুর পড়াশোনা করেছি, আমার ধরো প্রচন্ড হেডেক হলো যোগী ছাড়া। আচ্ছা, সেই হেডেকের মধ্যে কি আমি ক্লাস নিতে পারবো? সেই হেডেক হলো কি আমি যে সময় অন্য সময় সুন্দরভাবে লিখতে পারি, আমার কলম দিয়ে লেখা বেরোয়, আমার লেখা বেরোবে? আমি যদি প্রচন্ড মাইগ্রেনের যন্ত্রণা হয়, তাহলে বডি একটা বিরাট প্রভাব আমাদের সমস্ত জীবনের। সুতরাং বডিটাকে একদমই রিলেটেড করা যাবে না। অথচ মজার কথা, আমাদের মহলে আমি দেখেছি, মা যেটা করে দেখিয়েছেন পন্ডিচেরিতে, আমাদের মহলে, আমি যেটুকু যে মহলে ঘোরাফেরা করি, আমি যা দেখি, বয়স্ক, মাঝ বয়স্ক, কম বয়স্ক, একদম শরীরের সম্বন্ধে সচেতন না, এবং শরীর নিয়ে কোনো আলোচনা হয় না, চর্চা হয় না, এবং সেই পরিমণ্ডলও তৈরি হয় না। অথচ শ্রী অরবিন্দের লাইফ ডিভাইন অনেক কিছু নিয়ে অনেক কিছু আলোচনা হয়। একদম না। কেন? চেতনা যখন শরীরের মধ্যে কাজ করতে শুরু করবে, শরীর যদি সুঠাম, স্বচ্ছন্দ, হারমোনিয়াস না হয়, শরীর কিন্তু রেজিস্ট করবে। কনসাসনেস যখন নামতে শুরু করবে, কনসাসনেস তোমার নিজের শরীরে জায়গা করে, তখন যদি শরীরের মধ্যে রেজিস্ট্যান্স থাকে, শরীর কিন্তু অসুস্থ শুধু না, মানে বিকলাঙ্গ, ম্যালফাংশনিং, ম্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি সেই চেতনা নামতে শুরু করে আর যদি শরীর রেজিস্ট করে। সেই জন্য মা বারবার বলছে, কখনো জোর করে কিছু ভুল করবে না, জাস্ট ওপেন করো, আমার শক্তিটাকে কাজ করতে দাও, আমি আস্তে আস্তে যাতে তোমার মধ্যে কাজ করতে পারি। কেন? ভুল করতে গেলে এই শরীর কিন্তু ভেঙে যাবে একদম। সুতরাং শরীর সম্বন্ধে খুব সচেতন হতে হবে, এবং এটাই হচ্ছে মোদ্দা কথা। সুতরাং এই হচ্ছে মোটামুটি শরীর সম্পর্কে, শরীরের স্বাস্থ্য সম্পর্কে। আর যেটা অরা নিয়ে বলছিল সুমিতা, অরাটা হচ্ছে, অরা নিয়ে আমি কিছু পড়াশুনো আমার মতো করে, মানে আমি আই এম এ লেম্যান, যারা মিস্টিক, যারা অকাল্টিস্ট মা বলতে পারেন, মিস্টিকরা যারা বলতে পারেন, কিন্তু আমি যেটুকু পড়াশোনা করেছি এবং দেখেছি মিলিয়ে মিলিয়ে ঘটনাগুলো একদম কেস হিস্ট্রি হিসাবে, এটা হচ্ছে যে মানুষের চেতনা যেরকম যত ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ হবে, যত ইন্টিগ্রেটেড হবে, তার অরা, অর্থাৎ তার শরীরের চারপাশে একটা বলয় আছে, আলোর বলয়, সেটা তত ট্রান্সপারেন্ট হবে। যে যত বেশি কুচুটে, যে যত বেশি সন্দিগ্ধ, যে যত বেশি ঈর্ষাকাতর, খুব মেটেরিয়াল, খুব যান্ত্রিক, তার অরাটা তত গ্রে, মানে ধূসর, ট্রান্সপারেন্সি থাকে না। মা ওই জন্য কেউ সামনে দাঁড়ালে মা তার বডির চারপাশের অরা দেখে মা আইডেন্টিফাই করতেন হাউ দ্য ম্যান ইজ। সুতরাং আমাদের চারপাশে কিন্তু একটা অরা আছে। আশ্চর্য কথা, আমি যখন এই অরা নিয়ে, যখন আমি, মানে আমার জানা ছিল না, আমি যখন পড়াশোনা করিনি, আমি তখন ছাত্র অবস্থায় স্প্যান নামে একটা বড় ম্যাগাজিন বেরোতো, আমেরিকান ম্যাগাজিন, সোভিয়েত ম্যাগাজিনের মতো স্প্যান, এখনো বোধহয় বেরোয়। আমি প্রায় নিয়মিত পড়তাম ছাত্র সময়, যখন 10-11-এ পড়তাম, কলেজেও পড়েছি। স্প্যানটা এখন হাতের কাছে পাই না। তো স্প্যান ম্যাগাজিনে একটা রাশিয়ানরা, সেই সময়, আমি ওটা 70 দশক না, আমি 60-এর দশকের মাঝামাঝির কথা বলছি, তখন তারা একটা ক্যামেরা তারা তৈরি করেছিল আশ্চর্যভাবে। সেই ক্যামেরা দিয়ে যখন হিউম্যান একটা বডির ছবি তুলছে, সেই বডির সাথে হিউম্যান বডির চারপাশে একদম হিউম্যান বডির মতো অরা সেই ছবিতে এসছে। আজও আমার চোখের সামনে স্প্যানের সেই কালার ছবিটা, সেই মানে গ্লো কালারের ছবিটা আমার ভাসছে, যে একটা একদম আর একটা মানুষ চারিপাশে যেন কেউ এঁকে দিয়েছে পেন্সিল দিয়ে, স্কেচ করে। এবং কালারটা তো ওদের প্রিন্টেড কালারে এসছে, কালারটা একটু ইয়েলোইশ কালার, কিন্তু ওরা বলছে খুব ব্রাইট কালার। ওরা ওইটা নিয়ে লিখেছিল, সেই লেখাটা ভাবসা মনে আছে, সেই 60-এর দশকের মাঝামাঝি পড়া তো, মানে একটা অরা ধরা পড়েছে ক্যামেরা। এবং সেটা যখন প্রিন্ট আউট করেছে, প্রিন্ট আউটে সেটা এসছে।
আশ্চর্য, স্প্যান পত্রিকায়, এত হাই সেন্সিটিভ ক্যামেরা। তো তারপরে যখন মায়ের লেখা পড়লাম, মা বলছেন যে অরা আছে, এবং এই নিয়ে তো এখন অনেক কাজ হচ্ছে, মিস্টিকরা কাজ করছে, অকাল্টিস্টরা কাজ করছেন, এখন পাশ্চাত্য ওই অরা নিয়ে প্রচুর কাজ হয়। তো অরাটা হচ্ছে, অরাটা আমি টেকনিক্যালি বলতে পারবো না, অরাটা হচ্ছে আমার যে কনসিয়াসনেস ভিতরে, তারই একটা রিফ্লেকশন আমার চারিদিকে, প্রজেকশন, অর্থাৎ প্রজেকশন অফ মাই কনসিয়াসনেস, মাই the whole consciousness within me, তারই একটা প্রজেকশন অরা, এবং সেই অরাটাই ডিটারমিন করে আমি কিরকম মানুষ। সেটা যদি খুব ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, স্ফটিকের মতো, যার যত স্বচ্ছ তার কনসিয়াসনেস তত উন্নত, ফান্ডামেন্টালি সে তত প্রিয়। যার অরা যত গ্রে, ধূসর, ধোয়াটে, সে তার কনসিয়াসনেস খুব ইমপিওর, সে খুব অর্ডিনারি, খুব অর্ডিনারি, এবং তার ভাইব্রেশন সাধারণত নেগেটিভ। যার অরা যত ট্রান্সপারেন্ট হবে, মা বলছেন, তার ভাইব্রেশন তত পজিটিভ, সেটাই তোমার প্রোটেক্টিভ। সেই একই কথা, কনসিয়াসনেস যদি পজিটিভ হয়, তার থেকে ইমিউনিটি পাওয়ার বাড়বে। ইমিউনিটি পাওয়ার মানে তোমার অরাটা তখন পজিটিভ অরা, ট্রান্সপারেন্ট অরা, যেটা সেই মাইক্রোবটাকে ঢুকতে দেবে না। সে একটা স্মোক ওয়ালের মতো রেজিস্ট করে। মা বলছেন লাইক এ স্মোক ওয়াল, সে তখন একটা বডির ভিতরে একটা এক্সটার্নাল লেয়ার, লাইক এ স্মোক ওয়াল, সেটা বাইরের জার্মগুলোকে রেজিস্ট করে দেয়। সেই ম্যাটেরিয়ালাইজেশন অফ ভাইব্রেশন অফ কনসিয়াসনেস, অর্থাৎ কনসিয়াসনেস থেকে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, সেই ভাইব্রেশন একটা স্মোক ওয়াল তৈরি করছে। তার এক্সটার্নাল বডির বাইরে একটা অরা, যারা মিস্টিক, যারা অকাল্টিস্ট, তারা দেখতে পাচ্ছে সে অরাটা, ওটাকে গার্ড করছে, দেহটার থেকেই বিচ্ছুরিত একটা বলা হয় লাইক এ অরা, বলতে পারি প্রজেকশন। হ্যাঁ, সেই অর্থে পাঠ, সেই হ্যাঁ বলা যেতে পারে পাঠ, কিন্তু যে পাঠটা ডাক্তারি বিদ্যায় তার কোনো আলোচনায় আসবে না বা আসে না, তারা এগুলো ধরতে পারে না, বুঝতে পারে না। নিশ্চয়ই এভরিথিং ইজ আ পার্ট। যদি যদি সেটা হচ্ছে যে আমরা এত বেশি যারা গবেষণা করেন, যারা এটা নিয়ে সাধনা করছেন, আমাদের মতো ব্যস্ত মানুষ বা সাধারণ মানুষের ভিতরে খুব একটা ঢোকার প্রয়োজন নেই। যে নিজের প্রয়োজনে, নিজের ভিতরের টানে, ভিতরের প্রেরণায় করবে, কিন্তু ইন জেনারেল করার দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই মোটামুটি এরকম একটা সচেতনতা বোধ। আর যেটা ভাইটালি এখানে খুব স্পেসিফিক্যালি বলছি, সেটা হচ্ছে ইনভোক দ্য মাদার্স ফোর্স। মাদার্স ফোর্সের মধ্যে শ্রী অরবিন্দ তার লেটার্স এর মধ্যে তিনি ব্যক্ত করেছেন, শ্রী অরবিন্দ হিমসেলফ অ্যান্ড মাদার, শ্রী অরবিন্দ তার ইয়েতে বলেছেন যে যখনই আমরা সাইকোলজিক্যালি মাদার্স ফোর্সকে ইনভোক করছি, তখনই আমাদের একটা কানেক্টিভিটি হচ্ছে, কনসাসনেস টু কনসাসনেস, আমার কনসাসনেসের সাথে মায়ের কনসাসনেস একটা কানেক্টিভিটি মানে তখন হচ্ছে, যে যত সিনসিয়ার করতে হবে, তখন ঠিক আমার যতটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন, যখন প্রয়োজন, যবে প্রয়োজন, মাদার উইল ডু দ্যাট। এবং তার জন্য হঠযোগ, রাজযোগ, ভক্তিযোগ কিচ্ছু করতে হবে না। আমি একদম ক্যাটেগরিক্যালি বলছি, এই চিঠিপত্র ছাড়াও বহু প্রাইভেট চিঠিপত্র যেগুলো আনপাবলিশড, কিছু কিছু পাবলিশড রয়েছে, সেগুলো পড়ে, এবং অন্যান্য রেকর্ডস অফ যোগ থেকেও আমি পরিষ্কার বলছি, সমস্ত জিনিসটা রয়েছে মায়ের মধ্যে। তার একটাই কথা, শ্রী অরবিন্দ মা বই আমি একাধিক জায়গায় প্রসঙ্গ মনে পড়লেই বলি, সেটা হচ্ছে যে মাই সাধক, মাই সাধ্য, অর্থাৎ তিনি যোগ করছেন আমার মধ্যে, আবার যোগের লক্ষ্য তিনি দ্বৈত ভূমিকা পালন করছেন। যখন আমি মাকে ইনভোক করছি রিয়েলি, তখন মাদার্স কনসাসনেস অ্যান্ড ফোর্স অ্যান্ড লাইট
সমস্ত লেয়ার থেকে যেটা যেমন প্রয়োজন তিনি বিভূতিগুলোকে নামিয়ে আনবেন, আমার ভিতরে কাজ করবেন আমার ডেভেলপমেন্টের জন্য। মা বইতে আছে দেবদেবীরা তার সন্তান সন্ততি এই বিশ্ব লীলায় তারা কাজ করছেন মায়ের হয়ে, তার বিভূতি গুলোকেও তিনি তৈরি করেন। সুতরাং এখানে একদম এবং আশ্রমে বহু সাধকরা আছেন যারা অ্যাপারেন্টলি তারা কোনো যোগ সাধনা করেননি, বাইরের দৃষ্টিতে ধরা পড়েনি, যার জন্য অভিযোগ করেছেন শ্রী অরবিন্দের কাছে। কিন্তু শ্রী অরবিন্দ বলেছেন যে ওরা যদি যোগ না করে তা আমার যোগ। এবং তারা কিভাবে করেছে, শুধু ইনভোকিং মাদার অ্যান্ড মাদার অ্যান্ড মাদার, যে যোগ সে অর্থে কেউ করতে দেখেনি। যেমন নলিনীকান্তকে বাইরের দৃষ্টিতে যে যৌগিক ক্রিয়া, তার জন্য যে সময়, তার জন্য অনুশীলন কেউ দেখেনি নলিনীকান্ত গুপ্ত পেপার পড়তেন, প্রচুর বই পড়তেন, তিনি একাধিক আশ্রমের ডিপার্টমেন্টের কাজ করতেন, তিনি মায়ের প্রাইভেট সেক্রেটারি ছিল। তো মা শ্রী অরবিন্দকে অভিযোগ করছে যে নলিনী তো কাগজ পড়ে, নলিনী যোগ করে কখন, এরকম একটা কথা। তখন শ্রী অরবিন্দ বলেছেন নলিনী যদি যোগ না করে আমার যোগটা করছে কে? নীরোদা আমাকে বলেছিলেন তার ঘরে বসে যে নন্দিদা সবচেয়ে বেশি সুযোগটা নিতে পেরেছিলেন মায়ের থেকে, যেটা আমরা পারিনি। কেন মায়ের চেতনার সাথে নন্দিদা এত কানেক্টেড ছিলেন, সবসময় এত তিনি ইন্টার কানেক্টেড ছিলেন যে যা যা প্রয়োজন মা নলিনীকে দিয়েছেন, যা যা প্রয়োজন। এবং নলিনীদা সেই অ্যাডভান্টেজটা নিয়ে ওখানে উঠে গেছেন। আমি নীরোদাকে জিজ্ঞেস করতাম, আমার সাথে খুব ফ্রেন্ডশিপ ছিল তো, যে নীরোদা নলিনীদা তো সুপ্রামেন্টাল রিলিজন, আপনি তো বলছেন হয়নি, বলে আসলে আমরা সেই সুযোগটা নিতে পারিনি। ইনডাইরেক্টলি নীরোদা বলছেন ইন কম্পারিজন উইথ নলিনী আই এম ইনসিনসিয়ার, ইনডিরেক্টলি মানেটা দাঁড়ায় তাই। হচ্ছে সাধকের অকপটতা। যে নলিনী কনস্ট্যান্টলি মা যেটা দিতে চাইছেন সবাইকে বিশ্ব ইয়েতে, নলিনী সেটা কনস্ট্যান্ট নেওয়ার মতো তিনি জায়গা তৈরি করেছেন। মার যোগটা হচ্ছে একেবারে অযাচিত দান, যেটাকে বলে শ্রী অরবিন্দের ভাষা, অযাচিত দান। যোগ কেউ করতে পারে না। নিরুদ্ধ বলছেন কার সাথে শ্রী অরবিন্দ যে যোগের কথা বলেছেন, যে ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস, আলটিমেটলি ট্রান্সফরমেশন অফ নেচার, যেটা অন্য যুগে কোনোদিনও ছিল না। ট্রান্সফরমেশন অফ নেচার, ট্রান্সফরমেশন অফ দি বডি ইভিন, সেটা কে পারে? কোন হিউম্যান বিং পারে না। নিরুদ্ধা বললেন মা পারেন, মা তোমার হয়ে করবেন। জাস্ট ইউ ওপেন টু দ্য মাদার্স ফোর্স। ঠিক তোমার মধ্যে ভক্তি, তোমার মধ্যে ইমোশনাল ডেভেলপমেন্ট, তোমার মধ্যে অকাল্ট যে সমস্ত নলেজ গুলো আসতে থাকবে। নলিনীদার কি অসাধারণ অকাল্ট নলেজ ডেভেলপ করেছিল, সে কল্পনাতীত। কিন্তু বাইরের দিক থেকে নলিনীদাকে কেউ সেটা করতে দেখেনি। ইনওয়ার্ডলি নলিনীদা সবসময় টিউনড উইথ মাদার্স কনসিয়াসনেস। নলিনীদা যখন শ্রী অরবিন্দের গ্রন্থাগারের যে বইয়ের শেলফ ছিল, যখন ডাস্টার দিয়ে বই ঝাড়ছেন, মা বলছেন আমি দেখছি নলিনীর মাথার উপরে সুপ্রামেন্টাল ডিসেন্ড করছে, ডিসেন্ডিং, যে নামছে, নেমে যায়নি, নামছে। সেই কোন সময় কথা মা বলছেন। নলিনী যখন ডাস্টিং করছেন শ্রী অরবিন্দের বইগুলো, সো রিসেপটিভ, সো কনসাস, তিনি যখন কাজ করছেন বাইরের দিক থেকে তিনি কোনো যৌগিক ক্রিয়া করছেন না, তিনি ডাস্টিং করছেন শ্রী অরবিন্দের বইগুলো, সেই সময় তার মধ্যে সুপ্রামেন্টাল থেকে চেতনা নামছে। দিস ইজ দ্য এক্সাম্পল যে কিভাবে মা দেবার জন্য রেডি, শুধু আমাদের ওপেনিং। সুতরাং আমাদের কাছে একটাই হচ্ছে সচেতনতা, ইনার কানেক্টিভিটি, এবং তার জন্য একটা সাইকোলজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল হেলথটাকে প্রপোর্শনেটলি সাইমultaneously ডেভেলপ করা, যাতে মা যখন কাজ করতে চান যন্ত্রগুলো যেন পরিণত হয়। কেন যন্ত্রগুলো অপরিণত হলে সুর বাজবে না। সেতারের তার যদি ঢিলা থাকে, আমি যদি হাত দিয়ে টং টং করি, ট্যাং ড্যাং করে আওয়াজ হবে, কিন্তু সেটাকে যদি টিউন করি টিং টিং করে, তার রাগিনী যে রাগ, তার যে সেটা বাজবে। সুতরাং আমাদের যন্ত্রগুলোকে প্রস্তুত করার একটা প্রয়োজন আছে। যন্ত্রগুলোকে মা অযাচিত ভাবে প্রস্তুত করে দেবেন না। আমাদের বেসিক্যালি যেটাকে বলে অ্যাসপিরেশন, অ্যাসপিরেশনটা হচ্ছে প্রস্তুতি। অ্যাসপিরেশন থাকলেই তবে ডিসেনশন হবে, ডিসেনশনের পরে ম্যানিফেস্টেশন। এখানে কিন্তু অ্যাসপিরেশনটা কিন্তু এখানে মিনিমাম এফর্ট, এখানে এটা মিনিমাম প্রস্তুতি, এবং সেটা হচ্ছে ওপেনিং টু দ্য মাদার্স ফোর্স,
আর কনসিয়াসলি মানে রেশনালি কমন সেন্স অ্যাপ্লাই করে আমাদের এই সচেতনতার জীবন যেটুকু আমরা আলোচনা করলাম এইটুকু এবং পাশাপাশি যেটুকু বুঝতে পারি সেটুকু নিজের ক্ষেত্রটাকে তৈরি করা, অ্যান্ড দিস ইজ দি মানে টাস্ক বিফোর আস। এই হচ্ছে আলোচনা। তাহলে আজকে আমরা আলোচনাটা এখানে শেষ করি, পরে আমরা এই প্রসঙ্গে বা অন্য প্রসঙ্গে আমরা যাব। তো